Okay, so let's go for the attendance. Respond to roll call. Cynthia, Sajid, Present, sir. Kanis, Renuma, Isha Kalam, Washim, Present, sir. Tahida, Jamal Present, Rabia, sir. Present, sir. Jerin, Rehnuma present. Present, sir. Jerin. Rashida Akhtar, Present, sir. Nobiul Islam, Present, sir. Twinkle Shaha, Yes, sir. Murad, Lamia, Fiza Hussain, Present, sir. Mataf, Present, sir. Nur Muhammad, Present, sir. Afra, Saraf, Present, sir. Abdullah, Yes, sir. Sabrina, Shorna, Ashfaquzzaman, Tanjibul, Said Safat, Present, sir. Samuel, Present, sir. Sumaya Akhtar, Present, sir. Ritu Rani, Present, sir. Sakibul Hasan, Fuad Present, Hasan, sir. Maisha, Said Samit, Present, sir. Tamid, Present, sir. Present. Sir, hello. জি কে বলছেন? স্যার রেনুবাকে শোনা যাচ্ছিল না, ওর মেসেজে প্রেজেন্ট দিয়েছেন। অ্যাটেন্ডেন্স দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, so before starting the class, actually let me share one important thing. একটা হচ্ছে আপনাদের ভ্যাকেশনের আগে বোধহয় লাস্ট ক্লাস নেক্সট উইক, রাইট? 25th ওয়েডনেসডে, সরি 16 মার্চ পর্যন্ত চলবে আপনাদের ক্লাস, না? দ্যাট ইজ অন ওয়েডনেসডে। আচ্ছা, এরপরে ভ্যাকেশনের পরে আপনাদের একটা অনলাইন ক্লাস আছে, দ্যাট ইজ অন 25th মার্চ, ওয়েডনেসডে। আচ্ছা, এই অনলাইন ক্লাসটা আসলে বেসিক্যালি আমি থাকতে পারবো না, আমি নিতে পারবো না। আমি আই হ্যাভ টু অপশনস। ওয়ান ইজ, আপনারা যদি চান আমি তাহলে আপনাদের এটা অ্যাডভান্স মেকআপ নিয়ে নেব। সেটা হতে পারে যে নেক্সট, দ্যাট ইজ আগামীকাল থার্সডে। নর্মালি আপনাদের ক্লাস থাকে না, বা থাকলেও হয়তো রমাদান শিডিউলে 12টার পরে ক্লাস থাকে। তো থার্সডেতে হতে পারে একটা মেকআপ ক্লাস, একটা অপশন। আর আরেকটা হচ্ছে তাহলে আমাদের ওই যেটা হয় যে কালকে যদি মেকআপ নিতে পারি তাহলে জাস্ট ঈদের পরের যে মেকআপটা ছিল, সরি অনলাইন ক্লাসটা ছিল, সেটা হচ্ছে না। তো সেটা পরে একটা রিশিডিউল করা হবে, সেটা হচ্ছে না। এবং ইউ উইল হ্যাভ রেগুলার ক্লাসেস আফটার 28 মার্চ অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এটা একটা। আরেকটা অপশন হচ্ছে যদি আপনারা আগামীকাল না করতে চান, সেক্ষেত্রে ভ্যাকেশনের পরে যখন ক্লাস হবে তখন কোনো একটা থার্সডেতে মেকআপ হতে পারে। ওকে, এখন আই অ্যাকচুয়ালি আস্ক ফর ইউর অপিনিয়ন ইন দিস ইস্যু, যে আগামীকাল করতে চান অথবা ভ্যাকেশনের পরে কোনো একটা থার্সডেতে মেকআপ করতে চান। স্যার আগামীকাল কখন ক্লাস? মানে আগামীকাল হলে হচ্ছে আপনাদের 10:45 হতে পারে, বিকজ এর আগে আমার একটা মেকআপ ক্লাস আছে 9:30-তে। 10:45 থেকে 12টা হতে পারে। স্যার তখন আমার ক্লাস আছে, আরেকটা মেকআপ ক্লাস। যাদের ক্লাস আছে তারা হচ্ছে হয়তো অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারবেন, দ্যাট ইজ ওয়ান অপশন। আর স্যার তাইলে কালকেই নেওয়া ভালো হবে। আর আরেকটা নেক্সট অপশন হচ্ছে যেটা বললাম, যে যদি আপনারা ইয়ার পরে
ছুটির পরে একদম ফিজিক্যালি ক্লাস আর কি, মানে কানেক্টেড থার্সডেতে। ফিজিক্যাল ক্লাসটা কি ম্যানেজ করা যাবে? তাহলে এটা ফিজিক্যাল নেওয়াই বেটার। ফিজিক্যাল ফিজিক্যাল ক্লাসে বুঝতে একটু বেটার জি, হয়েছে স্যার। অফলাইন ক্লাসের থেকে। সমস্যা নাই, তাহলে আমি এই কোন একটা থার্সডেতে আপনাদের ক্লাসটা নিয়ে নিব আর কি। আর এই ক্লাসটা বেসিক্যালি অনলাইনেই ছিল, মানে ঈদের পরে যে ক্লাসটা 25 মার্চ এটা অনলাইনেই ছিল আর কি। এখন দুইটা অপশন হতে পারে, অনলাইন মানে অনলাইন হতে পারে যদি আপনারা আগামীকাল করতে চান তাহলে, আর না হয় যদি ফিজিক্যালি করতে চান সেক্ষেত্রে হয়তো আমাকে ক্লাসটা শিডিউল করতে হবে। ইফ ইউ এগ্রি যে এটা অনলাইন ক্লাসের মেকআপ আপনারা ফিজিক্যালি করতে চান, ঠিক আছে? না তো হলে physically অনলাইন ক্লাসটা করলেই ফ্রাইডে better হয়, স্যার। জি, বুঝি নাই। অনলাইন ক্লাসটা না হলে ফ্রাইডে দুপুরে নিয়ে নেন, যেহেতু সবার সাথে ক্লাস টাইমটা মিলানো পসিবল হচ্ছে না। না, সবার ইস্যু না, ইস্যু হচ্ছে একজনের হয়তো মেকআপ আছে, একজন বললেন, আর কারো কি মেকআপ আছে? জি স্যার, আমার রেগুলার ক্লাস কয়টা থেকে আপনার ক্লাস? 10:40 থেকে। আচ্ছা আচ্ছা, ওকে। আর ওকে, সো একজন তাহিরা, আর কারো এরকম ইস্যু আছে? স্যার আমার জি, ঋতুরানী, আপনার কয়টায় ক্লাস? স্যার 10:40-এ। 10:40, ওকে, দুইজন। আচ্ছা, আর কারো আছে? স্যার আমার মেকআপ ক্লাস মেকআপ ক্লাস, ওকে, কয়টায়? 10:40। স্যার আমারও। ওকে, আচ্ছা, তাহলে যদি থার্সডেতে পসিবল না হয়, হোয়াট অ্যাবাউট আফটারনুন সেশন? লেটস সে যদি আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি, বিকেলে 3টা 3:30 ইজ দ্য টাইম ফাইন? যেহেতু আপনারা এখন বাসা থেকে ক্লাস করতেছেন। স্যার আমার রেগুলার ক্লাস আছে 2:40 থেকে 4টা। 2:40 থেকে 4টা, ওকে, নোটেড। তাহলে 2:40 থেকে 4টা যদি হয়, হোয়াট অ্যাবাউট 4টা থেকে? মানে ইটস আই এম নট দ্যাট মিনস গোয়িং টু মেক দিস সেশন লং, এটা তো আমি শর্ট করতে পারি। 4টা থেকে 4:30, 5:15 অথবা 5:15 হতে পারে, ইফ ইউ এগ্রি। জি স্যার। এই টাইমটা ঠিক। তাহলে তো আর কারো কোনো ইস্যু থাকে না মনে হয় যে মানে কারোর সাথে ক্লাসে কোইনসিড করে না অন্য কোনো ক্লাসে। 4টা থেকে ইজ ফাইন? ইয়েস স্যার। এভরিওয়ান? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে 4টা থেকে 5টা অথবা 5:15, হোয়াটএভার ইজ দ্য টাইমিং ফর আস, ওকে? বেশি কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো আমি, ঠিক আছে? সো ডোন্ট মিস দ্য ক্লাস, কারণ আপনাদের ওই যে ক্লাসটা হওয়ার কথা ছিল অনলাইনে 25-এ, ওই অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কালকের ক্লাসে হবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে দ্যাটস আওয়ার অ্যাকচুয়ালি ডিসিশন যে উই আর হ্যাভিং আওয়ার অ্যাডভান্স মেকআপ ক্লাস টুমরো at 4 PM, ওকে? আচ্ছা, okay, so we are discussing on chapters. We started chapter 16. This is the first chapter for final term, dilutive securities and earnings per share. আমার এটা দেখা যাচ্ছে কি? স্লাইড শেয়ার হচ্ছে? জি স্যার। Acha. So in last class we are talking about dilutive securities, and in today's class we will discuss on earnings per share and more on earnings per share. Okay, so dilutive securities are those securities that actually dilute. Dilute means decrease. It decreases earnings per share, and we are discussing that for a number of reasons earnings per share may decrease. So one of the reason is that if your number of common shares increases, then earnings per share decreases. Okay, so for, these dilutive securities actually increases number of common shares. That means if they are converted into common stock, so ultimately the number of common stock will increase, and thus earnings per share will decrease. So dilutive securities, examples of dilutive securities are convertible bonds, convertible securities. It may be convertible
bond, convertible preferred stock, or it may be stock options. So we are talking about convertible bonds. So convertible bonds is the accounting treatment for convertible bond is same as non-convertible bonds. So the bond is the issuance of the bonds is same as non-convertible bonds. So when the bonds is issued, so cash debit, bonds payable credit, and if it is issued at discount, then discount debit. Now what happens if there is any discount or premium? So that discount or premium is amortized over the term of the bonds, life of the bonds. So if we use a straight line method, then same amount is amortized over the life of the bonds. And if we use other method like effective interest rate method, then actually discount is amortized based on actually discount amortization schedule. Okay. So that at the time of issuance, the bond is same. The journal entry for bond issuance is same. Now, at the time of conversion, when the bonds is converted to common stock, so you need to check whether the that means conversion ratio is same. That means for 1,000 taka bonds, you are giving actually 1,000 taka common stock to the bondholders or not. So if there is any difference, so that may be that means you are giving less common shares to the bondholders. So the difference is treated as additional paid-in capital for common stock. Or if it is less, let's say if you are giving more shares to the bondholders than the amount of bond value, so that is actually a reduction from retained earnings. So over here we are talking about conversion of bonds payable. So 2,000 bonds was issued, 1,000 taka per value, so total 20 lakh taka bond value. Now these bonds is converted into, each bond is converted into 50 shares. So that means 2,000 shares, 2,000 bonds is converted into, let's say 1 lakh shares. Now 1 lakh share value, per value is 10 taka. So that is 10 lakh taka share is converted. So this conversion actually is not equal. That means the value of the bonds and value of the common stock is not same. So that's why we need to calculate the additional paid-in capital as the increase in bond value. Okay. So this one is the table, I think. Okay, so you see over here, the bond value was 20 lakh, right? And share value was, after conversion, one bond converted into 50 common stock. So for 2,000 bonds, it is 1 lakh common stock, and par value is 10 taka. So this is 10 lakh taka. Now, at the time of conversion, there is some unamortized discount. So that would actually reduce the bond value if you deduct unamortized discount, because you don't have time to amortize this discount once the bond is converted to common stock. So the bond value actually is 19,70,000 taka, and in return actually the share value is 10 lakh taka. Okay, so that means that it's not equal conversion. Okay, so the shareholders actually, bondholders are getting less amount of shares. This may be because the shares are trading at a higher price. That means market price of the shares is higher than the face value of the shares. So the difference would be treated as additional paid-in capital. So the journal entry for this conversion is bond is converted to common stock. So when bond is issued, liability increases. Now bond is converted, so liability decreases. Bonds payable debit, and discount was debit initially. So unamortized discount would be now amortized. So unamortized discount credited, and common stock credited at the par value, and the remaining balance is actually additional paid-in capital. Now you see what happens after conversion. So 1 lakh common shares increases. Okay, so if let's say the common share is 1 lakh taka, 1 lakh common shares earlier. Now after conversion, again 1 lakh common shares will increase. So what happens in the denominator side for earnings per share calculation, your number of common shares outstanding increases. So if our number of common shares increases, so that will actually decrease your earnings per share. Okay, so that is actually the main impact of conversion of convertible bonds into common stock. One thing. And then another type of convertible dilutive securities is convertible preferred stock. So convertible preferred stock can be converted into common stock. Okay, so when preferred stock is issued, preferred stock is a part of shareholders' equity. So shareholders' equity increases. Okay, so you make shareholders' preferred stock credit,
and if it is issued at premium, so additional paid in capital preferred stock credited. Okay, so now if the preferred stock is converted to common stock, so ultimately shareholders equity will decrease in the form of preferred stock. That means preferred stock capital will decrease the shareholders equity. Okay, so that now this is converted into common stock. So what happens? So common stock capital actually increases. That means your shareholders equity again increases by common stock. So over here we are actually talking about conversion of preferred stock into common stock. So you see, earlier you issue 1,000 preferred stock. So preferred stock value was 50,000. So whenever preferred stock was issued, cash debit, preferred stock credit. Okay, 50 taka per value. And then preferred stock was originally issued at 60 taka. That means 10 taka was actually the additional paid in capital for preferred stock. Now what happens? This preferred stock, 1,000 preferred stock is converted into 2,000 common stock, and common stock value is 10 taka. So you see your preferred stock balance is 60,000 taka, whereas common stock balance is 20,000. Sorry, 2,000 common stock is issued at 10 taka per share. So that means 20,000. Okay, so it is not an equal conversion. That means 50 for 60,000 preferred stock, you are actually giving 20,000 worth of common stock. So this is not an equal conversion. That's why the difference or remaining balance would be treated as additional paid in capital common stock. Okay, so common stock credit as shareholders equity is increasing, and additional paid in capital common stock credit for the remaining balances. Now what happens after this conversion? So after this conversion, you see your common stock balance actually increases. So your common stock balance increases. Let's say your 2,000 new common shares were issued. Okay, so that means now if you are calculating your earnings per share from earnings per share for the company, so initially the earnings for weighted average numbers of shares outstanding was this amount. Now for conversion, again it increases by 2,000 common shares. That means in the denominator side, your earnings number of common shares increases, so earnings per share will decrease. Okay, so this was another type of dilutive securities. Now the other type of dilutive securities is stock warrants or stock options that we are discussing in the last class. So stock options or stock warrants, actually stock option is actually there may be buy put option, or there may be buy option. So for option buy option, there's the call option. Actually, for call option, actually your number of that means you have the opportunity to buy the shares. Okay, now for put option, actually put option is different. You have the option to sell the shares to the customers. Okay, so for put option. Now for if the option is issued to the customer, so the customers, that means option holder, will have the right to buy new shares. Okay, now when the option holder will exercise their options, ultimately outstanding common shares will increase, and if share increases, earnings per share will decrease. Okay, so that is the thing. Now after this actually discussion, we started discussion on earnings per share issues. So we know that earnings per share is actually earnings per common share. Okay, that means companies report earnings per share only for common shares. Okay, so this is the formula for earnings per common share. There's net income minus preferred dividend divided by weighted average numbers of share outstanding. I think আমরা এই জায়গাটাতে শেষ করেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? Are you there? লাস্ট ক্লাসে কোন পর্যন্ত করেছিলাম? এই পর্যন্ত পড়েছিলাম না লাস্ট ক্লাসে? শুনতে পাচ্ছেন আপনারা? Yes sir, earnings per share টা বলেছিল। earnings per share, আচ্ছা। এখানে weighted average numbers of shares outstanding, এটা কি বোঝানো হয়েছিল বা পড়ানো হয়েছিল?
ইয়েস স্যার, যদি কমে যায় তাহলে স্যার শীটে দেখিয়েছিলেন এটা। আচ্ছা, ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং, এটা এখন আমি দেখাচ্ছি। তো এখানে আমরা যখন আর্নিংস পার শেয়ার ক্যালকুলেশন করব, ডিনোমিনেটর সাইডে বেসিক্যালি ওয়েটেড এভারেজ নাম্বারস অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং নিব, অর্থাৎ শেয়ারস আউটস্ট্যান্ডিং যেটা, এটা ওয়েটেড এভারেজ ভ্যালুটা নিতে হবে। সো হোয়াট ডাজ ইট মিন? এখানে একটা এক্সাম্পল দেখেন, কোম্পানিজ মাস্ট ওয়েট দ্য শেয়ারস বাই দ্য ফ্র্যাকশন অফ দ্য পিরিয়ড দে আর আউটস্ট্যান্ডিং। তো এটা মানে হচ্ছে এটা যে দেখেন, যদি থ্রু আউট দ্য ইয়ার কোম্পানির শেয়ার ট্রানজেকশন হয়, যেমন জ্যাকি স্মিথ কোম্পানি হ্যাজ দ্য ফলোইং চেঞ্জেস ইন ইটস কমন স্টক ডিউরিং দ্য পিরিয়ড। জানুয়ারি 1 এখানে শেয়ার সংখ্যা ছিল, বিগিনিং ব্যালেন্স, সো দিস ইজ অ্যাকচুয়ালি শেয়ার নাম্বার অফ শেয়ারস, বিগিনিং শেয়ারস হচ্ছে 90,000। তারপরে এপ্রিল 1 কোম্পানি আবার নতুন শেয়ার ইস্যু করেছে 30,000 শেয়ার। দেখেন, নতুন যখন শেয়ার ইস্যু করা হয়েছে তাহলে আউটস্ট্যান্ডিং শেয়ার কিন্তু বেড়ে গেছে, ইট বিকামস 1,20,000। তারপরে জুলাই 1, সো দিস আর দ্য ডিফারেন্ট ট্রানজেকশনস, শেয়ার ট্রানজেকশনস থ্রু আউট দ্য ইয়ার। জুলাই 1 কোম্পানি আবার কি করছে, পারচেজ 39,000 শেয়ার, অর্থাৎ ট্রেজারি শেয়ার পারচেজ করা হচ্ছে। তাহলে ট্রেজারি শেয়ার পারচেজ করলে শেয়ার আউটস্ট্যান্ডিং শেয়ার কমে গেছে, তাহলে দেখেন আউটস্ট্যান্ডিং শেয়ার ইজ 81,000। তারপরে এখান থেকে আবার নভেম্বর 1 কোম্পানি নতুন শেয়ার ইস্যু করেছে, ইস্যু 60,000 শেয়ারস ফর ক্যাশ। শেয়ার ইস্যু করার কারণে আবার আউটস্ট্যান্ডিং শেয়ার বেড়ে গেছে 1,41,000। নাও কোয়েশ্চেন ইজ, আমরা যখন আর্নিংস পার শেয়ার ক্যালকুলেশন করব, লেটস সে উই হ্যাভ বিন গিভেন উইথ নেট ইনকাম, তারপরে প্রেফার্ড ডিভিডেন্ড ইনফরমেশন দেয়া আছে। এখন ডিনোমিনেটরে যখন আমরা আউটস্ট্যান্ডিং শেয়ার নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং এটা নিব, এখানে আমরা কোন ভ্যালুটা নিব শেয়ারের? ইপিএস ক্যালকুলেশনের সময় আউটস্ট্যান্ডিং শেয়ার বলতে কোনটাকে বোঝাচ্ছি? নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। এখান থেকে কেউ বলতে পারবেন? কত শেয়ার হবে? আর্নিংস পার শেয়ার তো আমরা ক্যালকুলেট করি বেসিক্যালি এট দ্য ইয়ার ইন্ডে। ইয়ার ইন্ডে আমার শেয়ার ব্যালেন্স কত ছিল? এই কথা বলেন না কেন আপনারা, এগুলো কি মানে আই এম টকিং উইথ দাম অর 1,41,000। হ্যাঁ, তাহলে এখানে ইয়ার ইন্ডে শেয়ার ব্যালেন্স হচ্ছে 1,41,000। আমরা কি এটা নিব মানে আউটস্ট্যান্ডিং শেয়ার হিসাব করার সময়, আর্নিংস পার শেয়ার ক্যালকুলেশন করার সময় এটা নিব কিনা? ফার্স্ট অফ অল জি স্যার। এখন এটা নিব, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন? এই শেয়ারগুলো কি সারা বছর আউটস্ট্যান্ডিং ছিল 1,41,000 শেয়ারস? মানে জাস্ট টু থিঙ্ক যে এখান থেকে জানুয়ারি 1 এ শেয়ার ছিল হচ্ছে 90,000 শেয়ার, তাই না? আবার এপ্রিল 1 এ যখন কোম্পানি নতুন শেয়ার ইস্যু করলো 30,000 শেয়ার, এরা কি এপ্রিল 1 থেকে অ্যাড হয়েছে না শেয়ার হোল্ডাররা? ইয়েস স্যার। আপনি যখন আর্নিংস পার শেয়ার ক্যালকুলেশন করতেছেন, তাহলে যে নেট ইনকামটাকে ভাগ করছেন ওভার দা আউটস্ট্যান্ডিং শেয়ার হোল্ডার, এই নেট ইনকাম তো সারা বছরের নেট ইনকাম। এখন এরা কি যারা এপ্রিল 1 থেকে অ্যাড হইলো শেয়ার হোল্ডার হিসেবে, এরা কি সারা বছরেই ছিল? মানে তারা কি সারা বছর আসলে বিলং করে এই নেট ইনকামটা? বা নভেম্বর 1 এ বা জুলাই 1 এ কোম্পানি যখন আবার 39,000 নতুন শেয়ার পারচেজ করছে, বাইব্যাক করছে, তাহলে যারা তাদের শেয়ারগুলো বিক্রি করে দিয়েছে, আর দে এন্টাইটেল টু দ্য প্রফিট অফ দ্য কোম্পানি ফর দ্য হোল ইয়ার? না। আবার নভেম্বর 1 তারিখে যারা নতুন করে শেয়ার হোল্ডার হয়েছে, কারণ কোম্পানি 60,000 যে শেয়ার ইস্যু করছে নভেম্বর 1 তারিখ, তারা কি আসলে এই সারা বছরের প্রফিটের ভাগ পাবে? নো স্যার। বার্নিং পার শেয়ার তাদের কি সারা বছরের প্রফিটের পোরশন আছে? নাই। তাহলে এখন এখানে আসলে আমাদেরকে বের করতে হবে, কারণ 1,41,000 ইজ দ্য এন্ডিং ব্যালেন্স, দ্যাট ডাজন্ট মিন যে এই শেয়ারগুলো সারা বছর ছিল। হ্যাঁ, যদি আমার জানুয়ারি 1 এও শেয়ার ব্যালেন্স 1,41,000 হয় আর সারা বছরে কোনো শেয়ার ট্রানজাকশন না হয় এবং ডিসেম্বর 31 এও শেয়ার ব্যালেন্স 1,41,000 হয়, তাহলে দেয়ার ইজ নো কোয়েশ্চেন যে এই শেয়ারটাই থ্রু আউট দ্য ইয়ার আউটস্ট্যান্ডিং ছিল এবং আর্নিংস প্রফিট ক্যালকুলেশনের সময়, প্রফিট ডিস্ট্রিবিউশনের সময় এই প্রফিটটাকে আপনি আর্নিংস পার শেয়ার ক্যালকুলেশনের সময় এই প্রফিটটাকেই আপনি ওভার 1,41,000 শেয়ারস এর মধ্যে ভাগ করে দিচ্ছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই লজিক এন্ড পয়েন্ট? জি স্যার। তাহলে এখন এখান থেকে আমাদের একটা ওয়েটেড এভারেজ শেয়ার আউটস্ট্যান্ডিং শেয়ার ক্যালকুলেশন করতে হবে,
অর্থাৎ আসলে সারা বছর কারা ছিল এই হিসাবটা করতে হবে। সো এটার জন্য একটা টেবিল এখানে করতে হয়। একটা হচ্ছে ডেট আউটস্ট্যান্ডিং, শেয়ারস আউটস্ট্যান্ডিং, আর এটাকে যদি আমরা ফ্র্যাকশন অফ দ্য ইয়ার করি সারা বছরে ওয়েটেড শেয়ারস এই হিসাবটা করতে হবে। তো এখানে আপনারা এই টেবিলটা করেন, আমি তারপর আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? এই যে ওয়েটেড এভারেজ নাম্বারস অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ক্যালকুলেশনের টেবিলটা করেন। টেবিলটা হয়ে গেলে আমাকে বলেন যে স্যার হয়ে গেছে, তারপর আমি বুঝে দিচ্ছি। লেখা হয়েছে এটা সবার? জি স্যার। ওকে, সো এখানে দেখেন তাহলে ফার্স্ট হচ্ছে ডেটা আউটস্ট্যান্ডিং, তারপর শেয়ারস আউটস্ট্যান্ডিং, ফ্র্যাকশন অফ দ্য ইয়ার এন্ড ওয়েটেড শেয়ারস। তো ডেটা আউটস্ট্যান্ডিং দেখেন শুরুতে শেয়ার সংখ্যা ছিল হচ্ছে জানুয়ারি 1, শেয়ার সংখ্যা ছিল 90,000। ওকে, 90,000। সো ইট বিকাম আউটস্ট্যান্ডিং আনটিল নেক্সট ডেট। হ্যাঁ, এপ্রিল 1 পর্যন্ত এই শেয়ার সংখ্যা 90,000-ই ছিল। এখন এটাকে যদি আমি সারা বছরের জন্য ওয়েট করি তাহলে কত হবে? তাহলে এই শেয়ারগুলো জানুয়ারি টু এপ্রিল 1 কতদিন হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিল 1 যেহেতু এপ্রিল কাউন্ট হবে না, তাহলে 3 মান্থস। যদি সারা বছরের হিসাব দিই তাহলে ফ্র্যাকশন অফ দ্য ইয়ার যদি আমরা ফ্র্যাকশন করি 3/12। এখন এই ফ্র্যাকশন অফ দ্য ইয়ার ইন্টু শেয়ারস আউটস্ট্যান্ডিং এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সারা বছরে আউটস্ট্যান্ডিং শেয়ার পাবো এখান থেকে 22,500। ওকে, তারপরে দেখেন এপ্রিল 1 টু জুলাই 1, আগে ডেটগুলো লেখেন। তারপরে জুলাই 1 টু নভেম্বর 1, তারপরে নভেম্বর 1 টু ডিসেম্বর 31। ওকে, এখন দেখেন এপ্রিল 1-এ হোয়াট হ্যাপেন? শেয়ার সংখ্যা হচ্ছে 1,20,000 এবং এইটা আনটিল নেক্সট ডেট পর্যন্ত আউটস্ট্যান্ডিং ছিল, তাই না? নেক্সট ডেট হচ্ছে জুলাই 1, তাহলে এপ্রিল থেকে জুলাই, এপ্রিল, মে, জুন, 3 মাস। তো সারা বছরে যখন আমরা আউটস্ট্যান্ডিং করছি তাহলে ইট উড বি মাল্টিপ্লাইড বাই 3 ডিভাইড বাই 12। 1,20,000 ইন্টু 3 ডিভাইড বাই 12, তাহলে সারা বছরের জন্য আউটস্ট্যান্ডিং হচ্ছে 30,000।
তারপরে জুলাইতে যখন শেয়ার রিপারচেজ করা হচ্ছে তাহলে শেয়ার সংখ্যা 81,000 এবং এটা ইট বিকামস আউটস্ট্যান্ডিং আনটিল নেক্সট ডেট নভেম্বর 1। তাহলে জুলাই থেকে নভেম্বর 1 দেখেন কত হয়, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাস, তাহলে ইন্টু 4 ডিভাইড বাই 12 সারা বছরের জন্য ইকুয়ালস টু 27,000। তারপরে নভেম্বর 1 যখন নতুন শেয়ার ইস্যু করা হচ্ছে 60,000, সো শেয়ার নাম্বার বিকামস 1,41,000, সো ইট বিকামস আউটস্ট্যান্ডিং আনটিল ডিসেম্বর 31st। তাহলে কতদিন হয় দেখেন, নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বর, ডিসেম্বরে 31st, তার মানে 2 মাস। তাহলে 1,41,000 এটা সারা বছরের জন্য আউটস্ট্যান্ডিং হচ্ছে 2 × 2 ডিভাইড বাই 12, 23,500। তাহলে এই সবগুলোর সামেশন হচ্ছে বেসিক্যালি দ্য ওয়েটেড এভারেজ নাম্বারস অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং 1,03,000। তাহলে আমরা যখন আসলে ইপিএস ক্যালকুলেট করব, ফর ইপিএস আমাদের ওয়েটেড শেয়ার সংখ্যা হচ্ছে 1,03,000, দ্যাট বিকামস আউটস্ট্যান্ডিং থ্রুআউট দ্য ইয়ার। এম আই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এটা হয়েছে না সবার তোলা? সবার লেখা হয়েছে না এটা? জি স্যার। ওকে, আচ্ছা। এখন এখান থেকে আরেকটা ব্যাপার আছে যে যদি আমার মানে স্টক স্প্লিট অথবা স্টক ডিভিডেন্ড হয়, হ্যাঁ স্টক ডিভিডেন্ড অথবা স্টক স্প্লিট হয়, তাহলে আউটস্ট্যান্ডিং শেয়ার ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে। এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে, একটা এক্সারসাইজ আছে তখন করার সময় দেখাবো। আচ্ছা, এখন আর্নিংস পার শেয়ার ক্যালকুলেশনটা আমরা একটু দেখি যে আর্নিংস পার শেয়ার সাধারণত আমরা দুই ধরনের ক্যাপিটাল, একটা কোম্পানির দুই ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার, একটা হচ্ছে সিম্পল ক্যাপিটাল স্ট্রাকচার আর একটা হচ্ছে কমপ্লেক্স ক্যাপিটাল স্ট্রাকচার। আচ্ছা, সিম্পল ক্যাপিটাল স্ট্রাকচার মানে হচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কোনো ধরনের ডায়ালুটিভ সিকিউরিটিজ নাই, যে কোম্পানি কোনো ধরনের ডায়ালুটিভ সিকিউরিটিজ নাই, অর্থাৎ তার কনভার্টিবল বন্ডস নাই, কনভার্টিবল প্রেফারেন্স স্টক নাই, অথবা তার অপশন, এগুলো যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স ক্যাপিটাল স্ট্রাকচার। দেখেন, কমপ্লেক্স ক্যাপিটাল স্ট্রাকচার এক্সিস্ট when a business has convertible securities, যেমন অপশনস, ওয়ারেন্টস এবং আদার রাইটস। তাহলে এগুলো থাকলে হোয়াট হ্যাপেন্স, যে এগুলো যদি কনভার্সন হয়, দ্যাট আপন কনভার্সন অর এক্সারসাইজ, এগুলো কনভার্সন হলে কিন্তু আউটস্ট্যান্ডিং শেয়ার বেড়ে যাবে এবং ফর দিস রিজন আর্নিংস পার শেয়ার কমে যাবে। তাহলে ওখানে ধরে নিচ্ছি যদি কনভার্টিবল সিকিউরিটিজ থাকে, তাহলে এই সিকিউরিটিজ গুলো যদি কনভার্সন হয়, দেন ওয়েটেড এভারেজ শেয়ারস আউটস্ট্যান্ডিং বেড়ে যাবে এবং আর্নিংস পার শেয়ার কমে যাবে। ওকে, তাহলে এখানে তখন কমপ্লেক্স ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য কোম্পানি সাধারণত রিপোর্ট করে দুই ধরনের ইপিএস, একটা হচ্ছে বোথ বেসিক ইপিএস এন্ড ডাইলুটেড ইপিএস। তো বেসিক ইপিএসটা তো হচ্ছে যে নেট ইনকাম মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ শেয়ারস আউটস্ট্যান্ডিং। ওকে, সো এটাও দেখাইতে হবে। প্লাস যদি ইফ কনভার্টেড ইনটু কমন স্টকে কনভার্ট হয়, তাহলে ইপিএস কি হবে সেটাও দেখাইতে হবে, ডাইলুটেড আর্নিংস পার শেয়ারটাও দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বেসিক ইপিএসটা হচ্ছে ফর্মুলাটা দেয়া আছে, নেট ইনকাম মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড ওয়েটেড এভারেজ শেয়ারস। আর ডাইলুটেড ইপিএসটা যদি আমাদের ডাইলুশন হয়, তাহলে এখানে ডাইলুটেড ইপিএস এর ইফেক্টটাও দেখাইতে হবে। তো লেটস সে যদি আমার কনভার্টিবল বন্ডস থাকে সেটার ইমপ্যাক্ট দেখাইতে হবে, যদি অপশন বা ওয়ারেন্টস থাকে তাহলে সেটার ইমপ্যাক্ট দেখাইতে হবে, দেন ডাইলুটেড ইপিএস। আচ্ছা, তো এখানে এক্সাম্পল থেকে আমি দেখাচ্ছি dilutive EPS convertible securities. So measure the diluted effects of potential conversion on EPS using the if converted method. এখন দেখেন diluted EPS টা করতে হবে, অর্থাৎ দুইটা EPS দেখাইতে হবে, বেসিক EPS প্লাস diluted EPS। এখন diluted EPS এর মধ্যে অ্যাসাম্পশনটা হচ্ছে if converted method অ্যাপ্লাই করতে হবে। if converted method it means যে ধরে নিচ্ছি যদি শেয়ারগুলো কনভার্টিবল সিকিউরিটিজ গুলো কনভার্সন হয় নাই, এটা মানে হয়েছে এটা বলা যাবে না, যদি হয় তাহলে কি হবে, এই অ্যাসাম্পশনটা আমরা ধরে নিচ্ছি। দিস মেথড ফর এ কনভার্টিবল বন্ডস অ্যাসিউমস দ্যাট দ্য কনভার্সন এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, অর্থাৎ কনভার্সন হলে আমরা ধরে নিচ্ছি শুরু থেকেই কনভার্সন হয়েছে, অথবা অ্যাট দ্য টাইম অফ ইস্যুয়েন্স অফ দ্য সিকিউরিটি ইস্যুড, অথবা যদি কনভার্টিবল সিকিউরিটিজ গুলো বছরের অন্য মাঝামাঝি সময় ইস্যু করা হয়, তাহলে মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত কত সময় আউটস্ট্যান্ডিং থাকবে সেটা ধরে নিব। এবং elimination of related interest net of tax, অর্থাৎ এই কনভার্সনের পরে আমাকে দেখাইতে হবে যে এটার প্রফিটে নেট ইনকামে কি ইমপ্যাক্টটা হয়েছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বন্ডস যদি কনভার্সন হয় ইনটু কমন স্টক, তাহলে বন্ডসের যে ইন্টারেস্ট এক্সপেন্সটা ছিল সেটা সেভ হবে, তাহলে সেটা সেভ হলে আলটিমেটলি নেট ইনকামটা বাড়বে।
ওকে, তাহলে ওই নেট ইনকামটা কতটুকু চেঞ্জ হবে সেটা দেখাতে হবে। দ্যাট ইজ আফটার ট্যাক্স নেট ইনকাম। ওকে, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এখানে দুইটা ডায়ালেটিভ সিকিউরিটিজ বলা আছে। তো এখান থেকে আপনাকে ইউ নিড টু ক্যালকুলেট বেসিক আর্নিংস পার শেয়ার আর ডায়ালেটিভ আর্নিংস পার শেয়ার ক্যালকুলেট। আচ্ছা, এই ইনফরমেশনটা একটু জাস্ট দেখেন সবাই। দেখা হয়েছে কি? এটা দেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, সো এখান থেকে মেফিল কোম্পানি হ্যাজ নেট ইনকাম অফ 2,10,000 টাকা আর ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ারস। এটাও মানে ওয়েটেড এভারেজ শেয়ার সংখ্যাটাও বলা আছে 1 লাখ শেয়ারস। দ্য কোম্পানি হ্যাজ 2 কনভার্টিবল ডিবেঞ্চার বন্ড ইস্যুস আউটস্ট্যান্ডিং। একটা হচ্ছে 6% বন্ড যেটা ইস্যু সোল্ড এট 100, অর্থাৎ পার ভ্যালুতে ইস্যু করা হয়েছিল। পার ভ্যালুতে ইস্যু করার করলে যেটা হবে যে কোনো প্রিমিয়াম বা ডিসকাউন্ট নাই। প্রিমিয়াম বা ডিসকাউন্ট থাকলে কিন্তু সেটাও আবার ইন্টারেস্টের এগেইনস্টে চার্জ হয়, আপনার ইন্টারেস্ট এক্সপেন্সটা বাড়ে অথবা কমে। আর যেহেতু এটা পার ভ্যালুতে ইস্যু করা হয়েছে তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সটা অনলি অন দ্য কুপন রেট যেটা আসে। ওকে, তাহলে এটা দেখেন বন্ড ভ্যালু হচ্ছে 10 লাখ, তাহলে 10 লাখ টাকার উপরে যদি আমরা কুপন রেট হিসাব করি 6% ইয়ারলি ইন্টারেস্ট, তাহলে 60,000 টাকা সে কুপন ইন্টারেস্ট না। এবং এই বন্ডটা ইস্যু করা হয়েছে ইন এ প্রায়র ইয়ার, আগের বছর, অ্যান্ড কনভার্টেবল ইনটু 20,000 কমন শেয়ারস। এই বন্ডটা যদি কনভার্সন হয় তাহলে দেখেন কি হবে, 20,000 কমন শেয়ার বাড়বে, অর্থাৎ 20,000 কমন শেয়ার হবে। তাহলে আমাদের ইপিএস এর বেসিক ইপিএস এর মধ্যে যে ওয়েটেড কমন শেয়ার ছিল 1 লাখ, যদি কনভার্সন হয় তাহলে কি 1 লাখ এটা বেড়ে যাবে না, 1,20,000 হবে না? তাহলে ইপিএস কি কমে যাবে না? এটা একটা। আর আরেকটা হচ্ছে যে বন্ড যদি কনভার্সন হয় তাহলে বন্ডের যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা যদি সেভ হয় তাহলে নেট ইনকাম বাড়বে না? কারণ আমরা যখন নেট ইনকাম ক্যালকুলেশন করি, দেখেন যখন নেট ইনকাম ক্যালকুলেশন করি ইনকাম স্টেটমেন্টে, তাহলে এখানে লেটস সে ইনকাম স্টেটমেন্ট যদি একটা দেখি আমরা, সেলস থেকে ডিডাক্ট কস্ট অফ গুডস হচ্ছে গ্রস প্রফিট, তারপরে গ্রস প্রফিট থেকে সাধারণত আমরা কি করি, ওপেক্স গুলি বাদ দেই, অপারেটিং এক্সপেন্স গুলো কি পাই, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তারপর সেখান থেকে আবার হচ্ছে আইটা বাদ দিয়ে দিচ্ছি, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, তাহলে আই বাদ দিয়ে থাকছে কি আর্নিংস বিফোর ট্যাক্স। এখন এখান থেকে আবার ইনকাম ট্যাক্স বাদ দিচ্ছি, প্লাস ইনকাম ট্যাক্স, তাহলে থাকতেছে হচ্ছে আর্নিংস আফটার ট্যাক্স। এই আর্নিংস আফটার ট্যাক্সটাই হলো বেসিক্যালি আমাদের নেট ইনকাম, যেটা আমরা ইপিএস ক্যালকুলেশনের সময় নেই, তাই না? এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন আমার মনে করি টিবিআইটি আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? আর ইন্টারেস্টটা বেসিক্যালি আসে কখন, যখন আমার যদি কোনো বন্ড থাকে, বন্ডের ইন্টারেস্ট এখানে আসে, অথবা কোনো যদি থাকে নোটস থাকে, ইন্টারেস্ট বিয়ারিং নোটস থাকে, তাহলে সেটার ইন্টারেস্ট আসবে।
তাহলে এখন যখন আমার বন্ডস আছে, এখানে দেখেন আমার বন্ড আছে 10 লাখ টাকা এবং বন্ডের ইন্টারেস্ট হচ্ছে 6%। তাহলে এই ইন্টারেস্টটা এখানে বাদ দেওয়ার পরেই 6% ইন্টারেস্টটা বাদ দেওয়ার পরেই কিন্তু ফাইনালি ইউ গেট আর্নিংস বিফোর ট্যাক্স, অথবা এখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পরে ইউ গেট নেট ইনকাম। ওকে, এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে দেখেন যদি আমরা এই ইন্টারেস্টটা না থাকতো, এখন বন্ড যখন বন্ডের ইন্টারেস্ট, যেটা বন্ড যদি কমন স্টকে কনভার্ট হয়, বন্ড ইন্টারেস্ট, হ্যাঁ এই ইন্টারেস্টটা, এখন বন্ড যদি কমন স্টকে কনভার্ট হয়, সেখানে 60,000 টাকা ইন্টারেস্ট ছিল, আমরা এটাকে একটু বেশি ধরি, 2 লাখ ধরি আর্নিংস বিফোর ইন্টারেস্ট। তাহলে এখন এই ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে দেখেন কত আসে, 1,40,000 টাকা আর্নিংস বিফোর ট্যাক্স। আর আমরা যদি ধরি এখানে ট্যাক্স রেট হচ্ছে 40%, কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 40%, ঠিক আছে? তাহলে এই 1,40,000 বিফোর ট্যাক্সের 40% হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্স। তাহলে বাদ দেওয়ার পরে দেখেন ইউ গেট নেট ইনকাম হচ্ছে 84,000। ওকে, কথার কথা। এখন এই যে বন্ড ইন্টারেস্টটা এখন হচ্ছে কি বন্ড কনভার্সন হচ্ছে, বন্ড যদি কনভার্সনে কমন স্টক হয়, হ্যাঁ কমন স্টক হয়, তাহলে কি বন্ড হোল্ডাররা আর ইন্টারেস্টটা পাবে? বন্ড হোল্ডাররা তো থাকতেছে না, বন্ড থাকতেছে না, তাহলে বন্ড হোল্ডাররা দে আর বিকামিং কমন শেয়ার হোল্ডার। তাহলে এই ইন্টারেস্টটা কি সেভ হবে না, জিরো হয়ে যাবে না? এই ইন্টারেস্টটা যদি সেভ হয় তাহলে আর্নিংস বিফোর ট্যাক্সটা কি বেড়ে যাবে না? কথা কি বুঝতে পারতেছেন কিনা? ইয়েস অন্য কিছু বলেন। স্যার আরেকবার বলেন, আমি বুঝতে পারিনি। আমি আগে যে উদাহরণটা দিলাম যে এখানে বন্ড যখন ছিল তাহলে বন্ডের ইন্টারেস্ট 60,000 ছিল না, 60,000 বন্ড ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে ইউ গেট আর্নিংস বিফোর ট্যাক্স 1,40,000 টাকা। এখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পরে ইউ গেট নেট ইনকাম এটা। নাও হোয়াট হ্যাপেন্স, আমি বলছি যে বন্ড যদি বন্ড কনভার্সন হয় এবং বন্ড হোল্ডাররা বিকাম শেয়ার হোল্ডার, তাহলে আমার কি বন্ডের ইন্টারেস্টটা দেওয়া লাগবে? নো স্যার। বন্ড ইন্টারেস্টটা সেভ হবে না? বন্ড ইন্টারেস্ট যদি জিরো হয়ে যায়, দেখেন হোয়াট হ্যাপেন, বন্ড ইন্টারেস্ট জিরো হয়ে গেছে, তাহলে আর্নিংস বিফোর ট্যাক্স বেড়ে যাবে। আর ইনকাম ট্যাক্স এর আগে যেটা ছিল ইনকাম ট্যাক্স 40%, এটাও বেড়ে যাবে, তাহলে নেট ইনকামটাও বেড়ে যাবে। তাহলে দেখেন আগে নেট ইনকাম ছিল আপনার কত ছিল, আগে নেট ইনকাম 84,000, এখন নেট ইনকাম হচ্ছে কত, 1,20,000। তাহলে যখন আপনি ইপিএস ক্যালকুলেশন করতেছেন আর্নিংস পার শেয়ার, নেট ইনকাম মাইনাস preferred dividend divided by weighted average common shares, এই কথাটা আমি বলতে চাচ্ছি যে এখন যখন নেট ইনকাম, আগে যখন আমরা ইপিএস ক্যালকুলেশন করেছিলাম, তাহলে আগে নেট ইনকাম তো ছিল আমাদের 84,000, তাই না? আগে নেট ইনকাম ছিল 84,000 যখন আমার বন্ড ছিল, এবং ওখানে আজানটা শেষ করে পরে বলছি।
এখন শুনতে পাচ্ছেন আবার? জি স্যার। ওকে, তাহলে আগে যে কথাটা বলছিলাম যে নেট ইনকাম ওয়াজ 84,000 যখন আমার বন্ড ছিল, হ্যাঁ? তাহলে এবং এখানে হয়তো আউটস্ট্যান্ডিং কমন শেয়ারস একটা ছিল, এখান থেকে ইউ গেট দিস আর্নিংস পার শেয়ার। ওকে, এখন when the bonds is converted into common stock, so there is some changes to the net income. তো এখন নেট ইনকাম কত হচ্ছে দেখেন, 1,20,000 টাকা। আরেকটা চেঞ্জ হচ্ছে কি, যে আগে যে কমন শেয়ারটা ছিল আউটস্ট্যান্ডিং কমন শেয়ার, এখন বন্ড কনভার্সন হওয়ার পরে এখানে দেখেন, এখানে বলছে না যে বন্ড কনভার্ট ইনটু 20,000 কমন শেয়ারস, আলটিমেটলি শেয়ার সংখ্যা যা ছিল তার সেটাও বাড়বে। অর্থাৎ এখানে ইপিএস ক্যালকুলেশনের সময় নিউমারেটরও চেঞ্জ হচ্ছে, নেট ইনকামও বাড়ছে, অন দ্য আদার সাইড ডেনোমিনেটরে যে আউটস্ট্যান্ডিং শেয়ার সেটাও বাড়ছে। এখন এই বাড়ার পরে দেখতে হবে আসলে চেঞ্জটা কি আসছে, এবং এই যে ইপিএসটাকে বেসিক্যালি আমরা বলছি ডায়ালুটেড ইপিএস। অর্থাৎ দুই ধরনের ইপিএস আমাদেরকে এখানে দেখাইতে হবে যদি আমাদের ইফ উই আর রিকোয়ার্ড টু ইফ দেয়ার ইজ কনভার্টিবল সিকিউরিটিজ, তখন আমাদের দুইটা ইপিএস দেখাতে হবে। একটা হচ্ছে বেসিক ইপিএস, অর্থাৎ বিফোর কনভার্সনের আগে কি, আর একটা হচ্ছে ইফ কনভার্টেড, যদি কনভার্সন হয় তাহলে কি ইম্প্যাক্ট হবে। ওকে, এখন এইখানে লেটস মুভ টু দ্য এক্সাম্পল ওয়ান সেকেন্ড। তাহলে আমাদের একটা বন্ড ছিল 6% কুপন রেট, 10 লাখ টাকা বন্ড ভ্যালু, ইন্টারেস্ট অন দ্য 6% বন্ড ইজ 60,000 টাকা, এন্ড আরেকটা বন্ড ছিল, কনভার্টেবল বন্ড ছিল 10% ইন্টারেস্ট, সেটার বন্ড ভ্যালুটাও দেখেন 10 লাখ টাকা ইন্টারেস্ট, 10 লাখ টাকা হচ্ছে বন্ড ভ্যালু এবং 10% হচ্ছে ইন্টারেস্ট, এবং এটাও ইস্যু করা হয়েছিল পার ভ্যালুতে 100%। বাট এখানে বিষয়টা হচ্ছে যে এটা ইস্যু করা হয়েছে অন এপ্রিল 1 অফ দ্য কারেন্ট ইয়ার, এবং এখানে কনভার্সনের ইয়াটা হচ্ছে কনভার্টেবল ইনটু 32,000 কমন শেয়ারস। এক্সকিউজ মি, এখানে কমন শেয়ারের সংখ্যা হবে 32,000। ওকে, তাহলে এই বন্ডের যে ইন্টারেস্টটা দেখেন 10% কুপন রেট এবং 10 লাখ টাকা বন্ড ভ্যালু, এই ইন্টারেস্টটা কি সারা বছরের জন্য হবে? কারণ এই বন্ডটা ইস্যু করা হয়েছে এপ্রিল 1, আর আমার রিপোর্টিং ডেট যদি 31 ডিসেম্বর হয়, এটা কি সারা বছর হবে? না স্যার। সারা বছর হবে না। তাহলে এটা কত মাসের হবে? এপ্রিল 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 9 মান্থসের হবে না? 9 months। 9 মান্থসের। তাহলে এখন দেখবেন 10% ইজ দ্য ইয়ারলি ইন্টারেস্ট, 10 লাখ টাকা 10% করে যেটা আসে, 10 লাখ 10% 1 লাখ আসে, ডিভাইড বাই 12 ইন্টু 9, ঠিক আছে? এবং সেটা দেখতে হবে কত আসে 9 মান্থসের জন্য। এটা মেবি দিস ওয়ান। দ্য ট্যাক্স রেট ইজ 40%। এখন এখান থেকে ফার্স্ট ক্যালকুলেট বেসিক আর্নিংস পার শেয়ার। বেসিক আর্নিংস পার শেয়ারের জন্য উই নিড দিস ডেটা। নেট ইনকাম আছে আমাদের এখানে 2,10,000 টাকা মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড। আচ্ছা, এখানে কোথাও কি বলা আছে যে প্রেফার্ড স্টক আছে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে? মেফিল্ডের ক্যাপিটাল স্ট্রাকচারে প্রেফার্ড স্টক আছে কোন বলছে? কোশ্চেনে নাই স্যার। তাহলে আমাদের প্রেফার্ড স্টক না থাকলে প্রেফার্ড ডিভিডেন্ড হবে না। প্রেফার্ড ডিভিডেন্ড কিন্তু হবে না। তাহলে দেখেন নেট ইনকাম 2,10,000 আর আউটস্ট্যান্ডিং কমন শেয়ার বলা আছে না 1 লাখ টাকা। দেখেন বেসিক ইপিএস হচ্ছে 2.10। এটা লেখেন সবাই। বুঝছে এটা?
ভাই? না না আমি ক্লাসে তো ভাই, আপনি চালা যান, অসুবিধা নেই। আরে না, এটা তো আপনি আছেন, ইটস ফাইন, আমার এখানে থাকা লাগবে না, আমি ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলেই হবে ভাই। থ্যাংক ইউ ভাই স্যার। ওকে, সো বেসিক আর্টিস্ট পড়া শেয়ার হয়েছে সবার এটা? আরে হ্যাঁ না কিছু বলবে তো? জি স্যার। হয়েছে স্যার। জি। আচ্ছা এখন দেখেন এখান থেকে যেহেতু আমাদের ডায়াবেটিক সিকিউরিটিজ আছে, তাহলে আমাদের আরেকটা ইপিএস বের করতে হবে, যেটা হচ্ছে ডায়ালুটেড ইপিএস। ওকে, সো ডায়ালুটেড ইপিএস এখন দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে বেসিক ইপিএস এর যে চেঞ্জটা দেখেন, নেট ইনকাম মাইনাস প্রেফার ডিভিডেন্ড ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। তাহলে এখানে নিউমারেটর এটাতেও কি চেঞ্জ আসছে নেট ইনকাম সেটাও দেখাইতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ডেনোমিনেটরে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং এটা কি চেঞ্জ আসছে সেটা দেখাইতে হবে। তাহলে এখানে বলছে দেখেন ক্যালকুলেট দ্য ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাজ ফলোস। কিভাবে বের করলো? তাহলে বেসিক আমার নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং হচ্ছে 1 লাখ, অ্যাড শেয়ারস এসএম টু বি ইস্যুড। এখন দেখেন কনভার্সনের পরে যেটা হয় যে শেয়ার সংখ্যা বাড়বে কত, এই 6% বন্ড কনভার্সন ইজ কনভার্টেড ইনটু 20,000 কমন শেয়ার। তাহলে কমন শেয়ার এখান থেকে বাড়বে 20,000। আর যেটা ছিল 10% বন্ড, তো ওই 10% বন্ডটা কনভার্টেড ইনটু 32,000 কমন শেয়ারস। ওকে, তাহলে শেয়ার সংখ্যা বাড়বে এখানে 32,000। এখন এখানে একটা জিনিস বিষয় হচ্ছে এই যে শেয়ার 32,000 কমন শেয়ার বাড়বে, এটা কি এপ্রিলের 1 তারিখে বন্ডটা ইস্যু করা হয়েছিল না? তাহলে এটা কি সারা বছর ছিল এই বন্ডটা? নো স্যার। তাহলে কমন শেয়ার যখন আপনার ওয়েটেড এভারেজ করছি আমরা, তাই না? তাহলে এই 32,000 শেয়ারটা এপ্রিল 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত কত, সেটা কি ওয়েট করে নিতে হবে না? যদি এটা সারা বছর থাকতো, যেমন আগের 6% বন্ডটা এটা কিন্তু ইস্যু করা হয়েছে প্রায়র ইয়ার, আগের বছরে। দ্যাটস ওয়াই এটা কিন্তু যদি আমি ধরে নিচ্ছি এটা কনভার্সন হয়, তাহলে বছরের শুরু থেকেই কনভার্সন হবে, তাহলে কি সারা বছরই থাকবে? তাহলে এই কনভার্সনটা হবে কি এপ্রিলের 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত, তাই না? তার মানে হচ্ছে এইখানে ওয়েট করে নিতে হবে ওয়েটেড এভারেজ শেয়ার বের করার সময়। তাহলে এখানে 32,000 ডিভাইডেড বাই 12 ইন্টু 9, তাহলে 9 মাসের জন্য ওয়েটেড শেয়ার হচ্ছে 24,000। তাহলে সারা বছরের জন্য ওয়েটেড এভারেজ শেয়ার হচ্ছে 1 লাখ। এটা একটু করে ফেলেন। এটা ওয়েটেড এভারেজ শেয়ার ক্যালকুলেশনটা দেখাচ্ছি, এরপরে নেট ইনকামের ক্যালকুলেশনটা একটু করে দেখাবো। হ্যাঁ,
ডান এটা সবার? স্যার আচ্ছা। জি স্যার Okay. So now at the same time, এখন দেখেন when calculating diluted EPS, let's begin with basic EPS. Basic EPS was 2.1. আচ্ছা, এখন দেখেন diluted EPS এর চেঞ্জটা কি হবে? নেট ইনকাম ছিল 2,10,000, হ্যাঁ? এখন যে bonds is converted into common stock. Remember the concept? যে আমরা যে 60,000 টাকা আগে দেখিয়েছিলাম ইন্টারেস্ট, হ্যাঁ? বন্ড ইন্টারেস্ট 60,000 যখন দেখিয়েছিলাম তখন কি ছিল? যে 84,000 না? এখন এই 60,000 ইন্টারেস্ট সেভ হওয়ার পরে এটা যখন when it becomes let's say 0 কনভার্সন হচ্ছে তখন কি 1,20,000 টাকা। তাহলে ইন্টারেস্ট নেট ইনকাম বেড়েছে না? 84,000 থেকে 1,20,000 হয়েছে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে আমি 60,000 টাকা সেভ করার কারণে এক্স্যাক্টলি প্রফিট 60,000 টাকা কি বেড়েছে? এখন 84,000 থেকে 1,20,000 হয়েছে। তার মানে প্রফিট বেড়েছে কত? অনলি 36,000 না? আমাকে বলতে পারবেন কেন প্রফিটটা এক্স্যাক্টলি 60,000 বাড়ে নাই? কারণ আপনি তো 60,000 টাকা ইন্টারেস্টটা সেভ করছেন, তাহলে তো আপনার প্রফিট 60,000 টাকা বাড়ার কথা ছিল। কারণ এখানে যে ইন্টারেস্ট এক্সপেন্স ছিল, ইন্টারেস্টের কারণে কিছু ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট ট্যাক্সশিল ছিল না? অর্থাৎ 60,000 যখন ছিল হোয়াট বিকামস এই 60,000 এর থেকে আবার দেখেন এখান থেকে ইনকাম ট্যাক্স 40% ছিল না? অর্থাৎ যত এক্সপেন্স আমরা দেখাইতে পারতাম তাহলে প্রফিট বিফোর ট্যাক্স কিন্তু তত কমতো, এবং প্রফিট বিফোর ট্যাক্স কমার কারণে ওই ইন্টারেস্ট এক্সপেন্সটা কিন্তু মানে ইনকাম ট্যাক্সটা কিন্তু তত কমতো। এখন এখানে যখন ইন্টারেস্ট সেভ করছি তাহলে আসলে ইন্টারেস্ট সেভ করার কারণে প্রফিট এক্স্যাক্টলি ওটুকুই বাড়ে নাই। ইন্টারেস্ট সেভ করার কারণে প্রফিট বাড়ছে বাই দ্য আফটার ট্যাক্স প্রফিটটা বেড়েছে, কারণ ওইখানে ইন্টারেস্ট ট্যাক্স শিলটা তখন পাওয়া যায় নাই। ঠিক আছে, তাহলে দেখেন 60,000 টাকা ইন্টারেস্ট সেভ করার কারণে আপনার প্রফিট বাড়ছে অনলি কত? 36,000। তো তাহলে যেটা হয় যে 60,000 ইন্টু 1 মাইনাস ট্যাক্স, প্রফিট বাড়বে আসলে 1 মাইনাস ট্যাক্স হিসাব করার পরে প্রফিট বাড়বে। So it should be this one. তাহলে দেখেন এখানে আমার ট্যাক্স রেট ছিল 60,000 ইন্টু ট্যাক্স রেট ছিল 40%, তাহলে 1 মাইনাস 0.40 ইকুয়ালস টু হচ্ছে দেখেন 36,000, যেটা আমার যে ডিফারেন্স বিটুইন আফটার ট্যাক্স প্রফিট বিফোর এন্ড আফটার। ঠিক আছে, তাহলে এখানে নেট ইনকামের চেঞ্জটা হচ্ছে বেসিক্যালি যে ইন্টারেস্ট এক্সপেন্সটা আছে ইন্টারেস্ট এক্সপেন্স থেকে বাদ দিতে হবে ইন্টু 1 মাইনাস ট্যাক্স। ওকে, আর ডিনোমিনেটর তো আমরা দেখালাম যে 20,000 শেয়ার বাড়বে। ওকে, তারপরে 10% এর ইমপ্যাক্টটা হচ্ছে 1 লাখ টাকা প্রফিট, 1 লাখ টাকা ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স। আর এই ট্যাক্স ইন্টারেস্টটা হচ্ছে যেহেতু এপ্রিল 1 ইস্যু করা হয়েছে তাহলে এই ইন্টারেস্টটা হবে ইন্টু 9 ডিভাইড বাই 12, আর নিউমারেটরে হচ্ছে 24,000। তাহলে দেখেন আলটিমেটলি আমার ডাইলুটেড ইপিএস হচ্ছে 2.02 আফটার মেকিং অল দিস অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এটা একটু সবাই তুলে নেন, ঠিক আছে, এখান থেকে।
এই তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে এই পর্যন্তই থাকলো, অর্থাৎ কনভার্টিবল বন্ডস পর্যন্ত দেখলাম একটা। এরপরে নেক্সট ক্লাস ইজ টুমরো এট 4 PM ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কনভার্টিবল প্রেফারেন্স স্টক, তারপরে অপশনস, এগুলো দেখবো, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স নাম আইডি এখানে লেখা যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাটেন্ডেন্স নাম আইডি লিখে দিতে বলছি। ও আচ্ছা স্যার। আপনার হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? নো স্যার।